तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। মাহি দৌড়ে আসে, এসে দেখে সেই ছেলেগুলো সেখানে দাঁড়িয়ে। লুজিয়া তাদের দিকে তাকিয়ে কাঁদছে। মাহি রেগে বলল, তোমরা এখানে ওরে বিরক্ত করছো? তোমরা কেমন মানুষ? হ্যাঁ, লজ্জা লাগে না তোমাদের? শুধুমাত্র তোমাদের জন্য এই মেয়েটা কলেজ ছেড়ে দিয়েছিল। তোমরা তো খারাপ কিভাবে হতে পারো? হ্যাঁ। সিয়াম অবাক চোখে তাকিয়ে বলল, কি? এটা সত্যি? মাহি বলল, আর বলতে, ওরা লুজিয়াকে নিয়ে এত বাজে বাজে ট্রল বানিয়েছে, আর আজ এতগুলো মানুষের সামনে তোমাদের সত্যি লজ্জা নেই, তাই না? সিয়াম সামনের ছেলেটির কলার ধরে বলল, আজ প্রিন্সিপালকে সবটাই জানাবো, চল। সেখানে আরেকটা ছেলে উষ্টে এসে সিয়ামকে মারতে গেলে লুজিয়া সে ছেলের হাত ধরে। সে ছেলে লুজিয়ার দিকে তাকায়। লুজিয়ার চোখগুলো লাল হয়েছিল। লুজিয়া বলল, আমি কিছু বলি না, এর মানে ভেবো না আমি কিছুই বলতে পারি না, বলে হাতটা ঝাটকা দিয়ে ফেলে দিল। লুজিয়া চলে যায় সেখান থেকে, আর পিছনে পিছনে মাহিও যায় তার সাথে। সিয়াম বলল, এই দাঁড়াও, বলে মাহির হাত ধরতে মাহি পিছন ফিরে তাকায়। সিয়াম অপ্রস্তুত হয়ে যায়। সরি, আমার কথা শোনো। কাল আমি দেখেছি একটা মেয়ে বিটিএস এর কথা বলাতে লুজিয়া কেমন জানি রেগে গেল। সেদিন আমার গান শুনেও ওর চেহারা কেমন জানি হয়ে গিয়েছিল। তোমার সাথে বাইরে এসে কান্নাও করছিল, আমি দেখেছি সেটা। আজ ওদের কথাই সে কান্না করছে। আমার কাছে সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কি ব্যাপার বলবে আমাকে? মাহি বলল, ব্যাপারটা একটু প্যাচালো, বলা যাবে না। সিয়াম বলল, প্লিজ 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 আমাকে বলো না, আমি জানতে চাই। মাহি লুজিয়ার সাথে যা হয়েছে সব কিছুই বলে। কেন সে কলেজ ছেড়েছে, ওরা কি করেছে, শুধু থেওংয়ের সাথে লুজিয়ার কথা বাদ দিয়ে সব বলল ওকে। এটাও বলল লুজিয়া কেমন ডিপ্রেশনে ভুগছে। সিয়াম বলল, টাইম স্কিপ। মাহি বলল, তুমি এখানে কেন? সিয়াম বলল, আরে এইখানে কেন মানে কি? জায়গা কি তুমি রেজিস্ট্রি করে রেখেছো যে আসা যাবে না? মাহি, তুমি না বড্ড কথা বলো। যাও যাও, সরো তো, পানি নিয়ে আসো, যাও। মাহি বলল, তুমি আমাকে কাজের বুয়া পেয়েছ? সিয়াম বলল, একটু হলেই এখন কি আসে যায় বলো, যাও না প্লিজ। সিয়াম মাহিকে ইশারা করে সে লুজিয়ার মন ঠিক করবে, তাই তাকে সরে যেতে বলছে। মাহি বলল, লুজিয়া তুই বস, আমি আসছি। সিয়াম বলল, হ্যাঁ হ্যাঁ, আসার সময় কিন্তু পানিও নিয়ে আসো, ভুলে যেও না, হ্যাঁ। মাহি বলল, উফ, বিরক্ত একটা, বলে থমথম করে উঠে চলে যায়। সিয়াম বলল, আচ্ছা শুনুন, আমি এখানে একটা মেয়ের খুব মন খারাপ দেখছি, আমি কি মেয়েটার সাথে কথা বলতে পারি? লিজিয়া উঠে চলে যেতে লাগে। সিয়াম বলল, আরে আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, কিছু বলবো না, হ্যাঁ। লুজিয়া মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকে। সিয়াম ব্যাগ থেকে চকলেট বের করে আর এক বোতল পানি বের করে লুজিয়ার সামনে রাখে। লুজিয়া অবাক হয়। সিয়াম বলল, কোনটা খাবে বলো। লুজিয়া চুপ থাকে। সিয়াম আবারও বলল, কনফিউশন? ওকে, আমি তোমাকে একটা গল্প শোনাই, তারপর ডিসাইড করো তুমি কি খাবে। জানো, ছোটবেলা আমার খুব রাগ হতো, আর আমি খুব কষ্ট পেতাম। কষ্ট পেলে অসুস্থ হয়ে যেতাম। তো আমার আম্মু একদিন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে ডাক্তার আমার সাথে কথা বলে। সমস্যাটা বুঝতে পেরে ডাক্তার আমাকে ডাকে আর আমার সামনে এক গ্লাস পানি দিল এবং পাশে একটা চকলেট রেখে দিল এবং আমাকে কি বলল জানো? আমাকে বলেছে, তুমি যখন খুব রেগে থাকবে এক গ্লাস পানি খাবে,
এবং বড় একটা নিঃশ্বাস নিবে আর আস্তে আস্তে সেই নিঃশ্বাসটা ছাড়বে। যখন খুব কষ্ট পাবে তখন চকলেট খাবে এবং একইভাবে বড় একটা নিঃশ্বাস নিবে এবং ধীরে ধীরে সেটাকে ছাড়বে। তো তুমি বলো, তুমি পানি খাবে নাকি চকলেট? লুজিয়া বলল, কোনোটাই না। সিয়াম বলল, হ্যাঁ, মুখের উপর না বলে দিলে? আজব মেয়ে, প্লিজ ট্রাই তো করো, প্লিজ প্লিজ প্লিজ। লুজিয়া বিরক্ত হয়ে চকলেট নিল। সিয়াম বলল, ওকে, এখন একটা কামড় দাও আর বড় একটা নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ো। লুজিয়া সিয়ামের কথা মতো তাই করল। সিয়াম আবারও বলল, ওকে, আর একবার করো। লুজিয়া বাধ্য মেয়ের মতো আবারও তাই করল। তখন লুজিয়া খেয়াল করে তার যে পরিমাণ খারাপ লাগা ছিল সেটা খুব একটা নেই, আস্তে আস্তে সেটা কমে যাচ্ছে। সিয়াম বলল, এখন একটু বেটার লাগছে? লুজিয়া রাগি চোখে তাকায়। সিয়াম বলল, আরে এইভাবে দেখছো কেন? কি ঠিক হয়নি? লুজিয়া বলল, কোন ডাক্তার তোমাকে এই পরামর্শ দিয়েছে আমি একটু শুনি। সিয়াম বলল, তুমি শুনে কি করবে, বাদ দাও না। লুজিয়া রাগি চোখে তাকায় আবারও। সিয়াম বলল, আরে রাগ করছো কেন, বলছি তো। বলে সামনে পানি ধরে বলল, এই নাও ধরো। এইটা বলেছে ডাক্তার সিয়াম। লুজিয়া মুখে হাত দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়ে। সিয়াম দেখে লুজিয়া হাসছে। সিয়ামও হাসে এবং একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, যাক, আমি সার্থক। তবে তোমার হাসিটা কিন্তু বেশ সুন্দর। লুজিয়া বলল, আমার সাথে একদম ফ্লার্ট করবা না। সিয়াম বলল, আরে সত্যি বলছি, আমরা এখন ফ্রেন্ড, রাইট? লুজিয়া সিয়ামের দিকে তাকায়। আসলে, লুজিয়া বলল, ফ্রেন্ড? বলে সিয়ামের দিকে হাত বাড়িয়ে দিল। সিয়াম একদম খুশি হয়ে গেল এবং লুজিয়ার সাথে হাত মেলালো। সেদিনের পর থেকে লুজিয়া একটু একটু করে স্বাভাবিক হতে লাগে। মাহি, লুজিয়া, সিয়াম তিনজন খুব মজা করে কলেজে আসলে বা কলেজের বাইরেও। লুজিয়া মাঝে মাঝে ওর আম্মুর বান্ধবীর পার্লারে যায়। সেখানে গিয়ে বাচ্চাদের সাথে সিয়াম, লুজিয়া বাচ্চাদের মতোই খেলে। আবার কলেজে গেলে একসাথে ক্যান্টিনে বসে সিয়াম গান শুনে তাদের, আর বারবার তাদের কাছে প্রশংসা শুনতে চায়। এই নিয়ে খুব মজা হয় তাদের মাঝে। এখন লুজিয়া ওর ঘরে অনেক চকলেট কিনে রাখে। মাঝরাতে হুট করেই ঘুম ভেঙে যায়, আবার খুব খারাপ লাগে, তখন লুজিয়া বসে বসে চকলেট খায়। আম্মু খেয়াল করে লুজিয়া হাসি খুশি আছে, তার মানে লুজিয়া সেই ছেলেকে ভুলে গেছে। বাবা লুজিয়াকে নতুন ফোন, নতুন সিম কিনে দেয়। লুজিয়ার ফোন পেয়ে তার মাঝে যে খুশিটা কাজ করত, এখন সেই খুশিটা আর নেই। সে সারাদিনে একবারও ফোন ধরে না। টাইম স্কিপ 1.5 বছর পার হলো। লুজিয়া এখন ফাইনাল ইয়ারের পরীক্ষা দিলে ওর মাস্টার্স কমপ্লিট। একদিন রাতে বসে টিভি দেখছে। বাবা ঘরে আসে এবং বলে, বুঝছো লুজিয়ার আম্মু, লুজিয়াকে আবার হাসি খুশি দেখে না সত্যি খুব ভালো লাগছে। এদিকে টিভির চ্যানেল চেঞ্জ করতে করতে হঠাৎ থেয়ং এর একটা গান চোখে পড়ে। সেটা ওর সোলো গান, আর সে গানের ভিতর একটা মেয়ের সাথে সে খুব কাছাকাছি ছিল। লুজিয়া এক মুহূর্তের জন্য ভুলে গেছে সেটা একটা গানের মিউজিক ভিডিও ছিল। লুজিয়া থেয়ং এর এত কাছে একটা মেয়েকে দেখে বেশ কষ্ট পায়। এক সময় সে টিভিটা অফ করে ঘরে চলে যায়। বারান্দায় দাঁড়িয়ে থাকে লুজিয়া। হঠাৎ বৃষ্টি নামে। সে বৃষ্টির প্রতিটা ফোঁটা লুজিয়া চোখ বন্ধ করে অনুভব করতে চাইছিল। এই অনুভবের মধ্যে তার মনে হচ্ছে কেউ যেন তাকে পিছন থেকে জড়িয়ে ধরেছে। মনে হচ্ছিল থেয়ং। লুজিয়া শিহরিত হচ্ছিল। ঠান্ডা বাতাস লুজিয়াকে যেন অন্য দুনিয়ায় নিয়ে চলে গেছে। তবে এখানে একটা প্রশ্ন আছে। লুজিয়ার বিবেক লুজিয়াকে এই অনুভূতিতে জড়াতে চাইছিল না। লুজিয়ার মনকে লুজিয়া কন্ট্রোল করতে পারছিল না। লুজিয়া চোখ খুলতেই চাইছিল, কিন্তু সে পারছিল না, যেন তার এই অনুভূতিটা ভালো লাগছে। লুজিয়ার হঠাৎই সেই দিনটা কথা মনে পড়ে। সেটা চোখের সামনে এক মুহূর্তের জন্য ভেসে উঠল। সেদিন থেয়ং ওরে কিস করছিল।
হঠাৎ মেঘ ডেকে ওঠে। লুজিয়া চমকে উঠে গ্রিল ধরে বসে পড়ে মাটিতে। লুজিয়া দৌড়ে ওয়াশরুমে যায় এবং ঝর্ণা চালিয়ে নিচে বসে থাকে আঁটুসাঁটু হয়ে। নিজেকে শান্ত করে, নিজের মনকে বুঝায় থেউং নেই, সে ছিল না তার লাইফে। সে সম্পূর্ণই একটা স্বপ্ন ছিল। তার অবুঝ মন কোনোভাবেই সেটা বুঝতে চাইছিল না। তার মনের ভিতর থেউং নামের শব্দটা সে কোনোভাবেই মুছে ফেলতে পারছিল না, যেন সেটা দাগ কেটে বসে গেছে তার হৃদয়ের। টাইম স্কিপ। এইদিকে থেউং এই 1.5 বছরে লুজিয়াকে ভুলতে পারেনি। একা শুয়ে থাকলে সে লুজিয়াকে নিয়ে ভাবে। ওদের রিসেন্ট একটা প্রোগ্রাম ছিল ইন্দোনেশিয়ায়। ওরা সেখানে যায়। ওরা সেখানে গিয়ে খুব রিহার্সাল করে। যেদিন প্রোগ্রাম ছিল সেই দিন সবাই খুব নার্ভাস, কারণ ইন্দোনেশিয়ায় এইটা তাদের প্রথম প্রোগ্রাম ছিল। সবাই যখন স্টেজে উঠে মেয়েরা চিল্লাই ওঠে। থেউং দর্শক মহলের দিকে তাকিয়ে অবাক হলো। সাধারণত ইন্দোনেশিয়া ইসলামিক কান্ট্রি, সেখানে অনেকেই বোরখা পরে, হিজাব পরে। থেউং এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল সেই ইন্দোনেশিয়ায়। সবাই গান শুরু করে। থেউং এই সবার মাঝে লুজিয়ার সে চোখ দুটোকে খুঁজতে লাগে। গান শেষে থেউং পিছন থেকে সামনে ঘুরতেই তারের সাথে পা বেঁধে পড়ে যায়। থেউংয়ের হাতের খুনুই কেটে যায়। জাংকুক থেউংকে তুলে এবং ওরা গান কমপ্লিট করে স্টেজ থেকে নেমে পড়ে। সবাই থেউংকে বলে, তুই দেখবি না, পড়ে গেলি কি করে? থেউং বলল, কি জানি কিভাবে পড়লাম। জাহব বলল, তোর তো হাত কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। নামজুন উত্তেজিত হয়ে বলল, ও নো। থেউং বলল, নামজুন, আমি ঠিক আছি। জিমিন বলল, তুই ঠিক আছিস? তোর ব্লিডিং হচ্ছে ভাই। জিন সাথে সাথে স্টেজের পিছনে থাকা নার্সকে ডেকে নিয়ে আসে গ্রিন রুমে। থেউং ইজি চেয়ারে বসে এবং হ্যান্ডেলে হাত রেখে চোখ বন্ধ করে থাকে আর ভাবে, আমি কি ভুলে গেছি আমি কোথায়? এই ভিড়ের মাঝে আমি তোমাকে কেন খুঁজছি লুজিয়া, যেখানে আমি জানি তুমি নেই। তারপরেও আমার মন তোমাকে এই ভিড়ের মাঝে খুঁজছে কেন লুজিয়া? একজন নার্স এসে থেউংয়ের কাটা জায়গা পরিষ্কার করে দেয়। থেউং নড়ে ওঠে। মেয়েটা খুব ধীর কণ্ঠে বলল, আর ইউ ওকে? থেউং চমকে উঠে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা ছিল মেকআপ পরা। থেউংয়ের চোখ এক মুহূর্তের জন্য ধোকা খেয়ে গেল। সে ভেবেছে লুজিয়া। সে অবাক চোখে তাকায় মেয়েটার দিকে। মেয়েটি বলল, স্টেজে আপনারা যত লাফালাফি করেন, কাটা তো স্বাভাবিক, আপনার সাহস আছে অনেক। অনেকটা কেটে গেছে, একটু দেখে নাচবেন তো। থেউং ভাবছে লুজিয়া ওরে এই কথাগুলো বলছে। সে তখনও মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। থেউংয়ের ঠোঁটের ফাঁকে মুচকি হাসি, যা জিমিন খেয়াল করে। জিমিন মনে মনে বলল, এর আবার কি হলো? সে এই মেয়েরে দেখে হাসছে কেন? জিমিন উঠে গিয়ে থেউংয়ের পিঠে থাবা দিয়ে বলল, নার্স, গভীরভাবে কেটেছে? থেউং চমকে যায়, তাকিয়ে দেখে এইটা অন্য কোনো মেয়ে। নার্স বলল, না, অনেকটা কেটেছে কিন্তু গভীর না, ঠিক হয়ে যাবে। আমি এইটাকে পরিষ্কার করে ব্যান্ডেড করে দিচ্ছি। জিমিন বলল, এবং থেউংয়ের কানের কাছে গিয়ে বলল, কিরে, তুই হাসছিস কেন? থেউং বলল, কই না। জিমিন বলল, ও তাহলে মনে হয় ভুল দেখেছি। জিমিন কথা এড়িয়ে গেল। থেউং মেয়েটার দিকে আর একবারও তাকালো না। পরদিন ছিল ফ্যান মিটিং। অনেকে হিজাব পরা, নেকাব পরা, আবার অনেকে সাধারণভাবেই আছে। থেউংয়ের বাংলাদেশের কথা খুব মনে পড়ছিল। হিয়ঙ্গি বলল, থেউঙা, তুই ঠিক আছিস? থেউং বলল, আমি ঠিক আছি। হিয়ঙ্গি বলল, না মানে মনে হচ্ছে কিছু চিন্তা করছিস। থেউং বলল, ভাবছি আমার এত ফ্যান আমি হ্যান্ডেল করবো কি করে। জিমিন হেসে বলল, ইন্টারন্যাশনাল প্লে বয় মিস্টার জাংকুকের উপাধি এবার তুই নে। সবাই হাসে। ধীরে ধীরে সবাই আসা শুরু করে। এর ভেতর একটা মেয়ে ছিল, সে এসে
থেয়ং এর সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলে। থেয়ং মেয়েটার হাত ধরে এবং তাকে শান্ত করে আর কাঁদতে একদমই বারণ করে। মেয়েটি বলল, তোমাকে নিয়ে আমি সবসময় ভাবি, মানে তুমি ছাড়া আমার মাথায় কিছুই চলে না। তুমি আমার জন্য খুব স্পেশাল। আমার মা বলে, তোমার মনে যদি কোনো ইচ্ছা থাকে সেটা আল্লাহর কাছে বলো, সে তোমার আশা অবশ্যই পূরণ করে দিবে। আজ আমার ইচ্ছা আর স্বপ্ন সব পূরণ হয়েছে। থেয়ং মেয়েটার হাত ধরে। থেয়ং বলল, এইভাবে কান্না করো না। তুমি এইভাবে কাঁদলে তোমার বয়ফ্রেন্ড আমার খবর করবে। মেয়েটি হেসে বলল, আমার বয়ফ্রেন্ড নেই, আমার বয়ফ্রেন্ডটা তুমি। থেয়ং হাসে মেয়েটির কথা শুনে। মেয়েটি বলল, তুমি না খুব হ্যান্ডসাম। থেয়ং বলল, সেইটা তো আমি জানি, কিন্তু আমার থেকে জিন বেশি হ্যান্ডসাম। জিন হাত তুলে বলল, ইয়া, আই এম ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম, ইউ নো। মেয়েটি বলল, আমার কাছে একটা ডায়েরি আছে, সেখানে সব তোমার ছবি। তুমি একটা অটোগ্রাফ দিবা প্লিজ। থেয়ং বলল, তোমার নামটাই তো জানা হলো না, আমি কি তোমার নাম? বলে থেয়ং সই করছিল। মেয়েটি বলল, আমার নাম লিজিয়া আফরিন। থেয়ং চমকে তাকাতে দেখে লিজিয়া। থেয়ং অবাক হয়ে যায়। থেয়ং সেই মেয়ের দিকে তাকিয়ে থাকে। মেয়েটি চুটকি বাজাতেই সাথে সাথে থেয়ং সজাগ হয়। মেয়েটি বলল, কি দেখছ? থেয়ং বলল, নাম কি বললে? মেয়েটি বলল, লুজিয়া আফরিন। থেয়ং হাসে। জাংকুক থেয়ং এর কানের কাছে এসে বলল, কি ভাই, প্রেমে পড়ে গেলি? থেয়ং বলল, তোরা ভালো হবি না ভাই। থেয়ং আবারও মেয়ের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো লুজিয়া। মেয়েটি বলল, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি, বলে ব্যাসলেট বের করে। থেয়ং প্রথমে লুজিয়ার দেয়া ব্যাসলেট পরানো হাত বের করে দেয়। মেয়েটি পরাতে গেলে থেয়ং বলল, ওয়েট, তুমি এই হাতে পরাও। জিমিন এইটা খেয়াল করে। এরপর মেয়েটা চলে যায় সেখান থেকে। ওরা ফ্যান মিটিং শেষ করে হোটেলে ফিরে। থেয়ং সবার সাথে বেশ স্বাভাবিক ছিল। আরও 4 মাস পার হয়। লুজিয়ার পরীক্ষা শুরু হয়ে যায়। লুজিয়ার প্রিপারেশন খুবই ভালো ছিল। এক্সামের শেষ দিন আজ। মাহি বিদায় নিয়ে চলে গেল। সিয়াম লুজিয়াকে বলল, আমি তোমাকে রেখে আসি। গান শোনাতে শোনাতে লুজিয়া বলল, সিয়াম, তুমি শয়তানি করতে ক্লান্ত হও না? সিয়াম বলল, ক্লান্ত হলে ফ্রেন্ড হলাম কি করে? বলে হাসছে। লুজিয়া বলল, তুমি তোমার বউরে অনেক হ্যাপি রাখবে, সিরিয়াসলি। সিয়াম বলল, ওফ, কি যে বলছো, এখন কিন্তু আমার ভীষণ লজ্জা লাগছে লুজিয়া। লুজিয়া বলল, ভালো একটা জব খুঁজো, তারপর বিয়ে করে সেটেল হয়ে যাও। সিয়াম বলল, তোমাকে বিয়ে করে তোমার বাবার কোম্পানিতে ঢুকবো, বড়লোক শ্বশুরের ফায়দা তো এটাই। লুজিয়া বলল, একটা থাপ্পড় দেব, ইয়ার কি না। ওকে, আমি আসি, হ্যাঁ। ও হ্যাঁ, আরেকটা কথা, তুমি খুব ভালো গান গাও, এইটা কখনো ছেড়ো না, হ্যাঁ। সিয়াম বলল, ও আল্লাহ, এই মেয়ে প্রথম আমার প্রশংসা করলো। লুজিয়া বলল, তুমি না আসলেই খারাপ। ওকে, বাই। বলে লুজিয়া চলে গেল। লুজিয়ার আবারও বাসায় একা সময় কাটতে লাগে। টাইম স্কিপ। বাবা বলল, আমি ভাবছি পরীক্ষা শেষ, কি করবে তুমি? না, মানে চাকরি করবে না অন্য কিছু? লুজিয়া বলল, রেজাল্টটা তো বের হোক, উত্তেজিত হওয়ার কিছু নেই। বাবা বলল, সে তো না হয় ঠিক আছে। লুজিয়া হুট করেই বলে উঠল, আমি কোরিয়া যাব, নিশির ওখানে বেড়াতে। যা শুনে আব্বু আম্মু চুপ হয়ে গেল এবং বিস্মিত চোখে লুজিয়ার দিকে তাকিয়ে থাকে। লুজিয়া বলল, কি দেখছো তোমরা? আম্মু বলল, কিন্তু। লুজিয়া বলল, আমি খুব চিন্তা করে এই সিদ্ধান্তটা নিয়েছি। আর হ্যাঁ, তোমার মেয়ে কিন্তু তার মনটা বেশ ভালোই কন্ট্রোল করতে পারে। বাবা বলল, ঠিক আছে, তবে তাই হোক। একটা কথা কি লুজিয়া, তুমি আমার মেয়ে, তোমার প্রতি আমাদের অগাধ ভরসা। আমি তোমার টিকিট বুক করে রাখছি বিজনেস ক্লাসে, তুমি কালকেই রওনা হয়েও। লুজিয়া বলল, থ্যাংক ইউ বাবা। লুজিয়া ঘরে চলে যায়। ঘরে গিয়ে লুজিয়া ভাবে, তোকে পারতে হবে লুজিয়া, নিজের আবেগকে তোকে কন্ট্রোল করতেই হবে। এতদিনে হয়তো সে তোকে ভুলেও গেছে। লুজিয়া সে বক্সটা বের করে
আর বলে, এই রিংটা তার, আর তাকে তার রিংটা ফিরিয়ে দিতেই হবে। তারপর তুই মুক্ত। তার কোনো স্মৃতি আর তোকে স্পর্শ করতে পারবে না। পরদিন লুজিয়া রওনা দেয় কোরিয়ার উদ্দেশ্যে। সে প্লেনে গিয়ে বসে। প্লেন যখন টেক অফ করে, লুজিয়া বাইরে তাকিয়ে শুধু এটাই ভাবছিল, হে আল্লাহ, এই প্রথম আব্বু আম্মু ছেড়ে আমি যাচ্ছি কোরিয়াতে, নিজের অন্তিম স্মৃতিটুকু মেটাতে। আমি যেন এইটা সম্পূর্ণ করে আসতে পারি। 5-6 ঘন্টার পথ পাড়ি দিয়ে লুজিয়া কোরিয়াতে চলে যায়। কোরিয়ার মাটিতে পা দিতেই লুজিয়া আবারও উপরে তাকিয়ে আল্লাহকে বলে, হে আমার রব, আমাকে একটু ধৈর্য দিও। আমি যেটা করতে এসেছি সেটা যেন ভালোভাবে শেষ করতে পারি। আমার যেন আর কোনো কষ্ট নিয়ে না যেতে হয় বাংলাদেশে। আমি যেন আমার কষ্টগুলো এই কোরিয়ার মাটিতে দাফন করে যেতে পারি, সাথে কিছু খুশি, কিছু ভালো স্মৃতি যেন নিয়ে যেতে পারি। আমি 2 বছর থেওংকে না দেখেই ছিলাম। আমি জানি না কি করে ছিলাম আমি, কিন্তু আমি এটা জানি আমার এভাবেই থাকতে হবে। ভাবতে ভাবতে হেঁটে আসছিল সে, দেখে নিশি একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। নিশি দৌড়ে এসে লুজিয়াকে জড়িয়ে ধরল এবং হাতে থাকা গোলাপের গুচ্ছটা লুজিয়াকে দিয়ে ওয়েলকাম জানালো। লুজিয়া বলল, কোরিয়াতে শীত শেষ হয়নি? নিশি বলল, শেষের পথে, দেখো না রোদ, আর একটু ঠান্ডা অনুভূতি হচ্ছে। তুমি ঠান্ডার কাপড় আনোনি? লুজিয়া বলল, এনেছি, তবে বেশি না। নিশি বলল, চিন্তা করো না, এইখানে মার্কেট থেকে নিয়ে দেব। এখন গাড়িতে উঠো, চলো আসা যায়। লুজিয়া বলল, চলো। লুজিয়া এবার রাস্তার চারপাশ দেখতে দেখতে যায়নি। হয়তো সে থেওংয়ের ছবি দেখতে চাইছিল না, হয়তো সে নিজেকে কন্ট্রোল করতে চাইছিল, হয়তো সে থেওংকে ভুলতে চাইছিল। বাসায় গিয়ে দেখে নিশি বাবা নেই। নিশি বলল, তুমি ফ্রেশ হও, আমি খাবারের ব্যবস্থা করি, বলে উঠে চলে যায়। সবকিছু আগের মতোই আছে, সেই মিউজিক রুম। লুজিয়া পিয়ানোর উপর হাত দিয়ে স্পর্শ করে, সেই বিছানা যেটাতে সে লাফালাফি করেছিল থেওংয়ের মুখে আই লাভ ইউ শোনার পর। সেই আসবাবপত্র সবকিছু আগের মতোই আছে। লুজিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বকে দেখে তাকিয়ে বলল, সবকিছু আগের মতোই সাজানো, শুধু পাল্টে গেছি আমি। সেদিন যে হাসি খুশি মেয়েটাই ঘর থেকে বের হয়েছিল, এখন সেই মেয়েটার আর কিছুই যায় আসে না। নিশি বলল, কি আসে যায় না তোমার? লুজিয়া বলল, না কিছু না। নিশি বলল, তুমি এখনো ফ্রেশ হওনি কেন? লুজিয়া বলল, দেখছিলাম 2 বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে। নিশি বলল, ওকে, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও। লুজিয়া ফ্রেশ হয়ে নাস্তা করে। নাস্তা করে লুজিয়া একটু ঘুমিয়েছিল। সন্ধ্যায় লুজিয়া ঘুম থেকে উঠে আগে সে বাসার ফোন দিয়ে কথা বলে। কথা শেষে তারা শপিংয়ে যায়। ওরা মার্কেটে যায়, খুব ঘুরে, এবং জায়গায় জায়গায় বিটিএসের ছবি দেয়া আছে। লুজিয়া দেখেও সেগুলো না দেখার ভান করছিল। ওরা অনেক ঘুরে ফিরে এবং কাপড় চোপড় কিনে বাসায় যায়। ফ্রেশ হয়ে ওরা খাবার খেয়ে আবার যে যার মতো শুয়ে পড়ে। রাত 1টা। লুজিয়া বারান্দায় দাঁড়িয়ে আছে এই হাড় কাঁপানো ঠান্ডাতে। কত চিন্তা লুজিয়ার মাথায় ঘুরছে তখন। আজ খুব ইচ্ছা করছে পুরনো সেই আইডিতে একটু ঢু দিতে, যে আইডিতে লুজিয়া মেতে থাকতো বিটিএস এবং থেওংকে নিয়ে। লুজিয়ার হঠাৎ করে থেওংকে মনে পড়ছিল, কিন্তু কষ্ট, রাগ, ভালোবাসা কিছুই আসছে না তার ওপর। সে অনুভূতি আসছে সে যখন থেওংয়ের শুধুমাত্র একটা ফ্যান ছিল, একজন পাগল আর্মি গার্ল ছিল। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ দরজায় নক করে। লুজিয়া গিয়ে দরজা খুলে দেখে নিশি। লুজিয়া বলল, নিশি তুমি? নিশি বলল, তুমি যদি কিছু মনে না করো আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? লুজিয়া বলল, কেন নয়, আসো না। নিশি গিয়ে শুয়ে পড়ে। লুজিয়াও শুয়ে পড়ে। পরদিন সকালে
লুজিয়া ঘুম থেকে জাগা পায়। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। মারিয়াকে কফি বানিয়ে দিতে বলে। লুজিয়া বসে থাকে সোফায়। লুজিয়া বলল, মারিয়া, আঙ্কেল কি ঘরে আছে? মারিয়া বলল, না, স্যার তো সকাল সকাল বের হয়ে গেছে ম্যাডাম। লুজিয়া বলল, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর ভেতর বাসার কলিং বেলটা বেজে ওঠে। মারিয়া আসতে গেলে লুজিয়া বাধা দেয়। লুজিয়া বলল, তুমি থাকো, তুমি কাজ করো, আমি দেখছি। বলে লুজিয়া দরজা খুলে দেখে ডেলিভারি বয়। ছেলেটি বলল, মিস নিশিকে এই বক্সটা দিয়ে দিবেন প্লিজ। লুজিয়া বক্সটা নিল এবং বলল, ওকে। ছেলেটি বলল, ম্যাম সাইনটা। নিশি বলল, ও হ্যাঁ সরি, আমি ভুলে গেছি। বলে সাইনটা করে দিল। ছেলেটি খুব পোলাইট ভাবে বলল, ধন্যবাদ ম্যাম। লুজিয়া বক্স টেবিলের উপর রেখে বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। এর ভেতর নিশি ঘুম থেকে আড়িমুড়ি দিয়ে ওঠে। লুজিয়া বলল, ও তুমি জাগা পেয়েছ? নিশি বলল, আজ ঘুমটা জোস হয়েছে। বলে লুজিয়াকে জড়িয়ে ধরে। লুজিয়া বলল, ফ্রেশ হও, আর হ্যাঁ, তোমার পার্সেল এসেছে একটা বক্সে। নিশি বলল, ওকে, আমি মুখ ধুয়ে আসি। বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। কিসের বক্স এটা? লুজিয়া বলল, আমি জানি না, জাস্ট একটা ডেলিভারি বয় দিয়ে গেল। নিশি বক্সটা ওপেন করে দেখে আরো একটা বক্স। সে বক্সটা খুলে নিশি চিল্লায় ওঠে। লুজিয়া তাড়াতাড়ি আসে। লুজিয়া বলল, ঠিক আছো? কি হলো তোমার? নিশি বলল, দেখো, বিটিএস থেকে এসেছে এটা। লুজিয়া খুব একটা অবাক হয়নি। লুজিয়া খুব স্বাভাবিক কণ্ঠে বলল, ও গুড। নিশি বক্সটা ওপেন করে দেখে সেটার ভেতর বিটিএস এর লোগো দেয়া একটা ব্যাচলেট এবং ওদের একটা ছবির বই আর একটা কাগজ। সেখানে লেখা আছে, ওয়েলকাম আওয়ার ক্যাম্পিং ট্যুর। নিশি চিল্লাই বলল, ও মাই গড, ও মাই গড। নিশি রীতিমতো লাফাচ্ছে ঘরের ভিতরে। লুজিয়া বলল, আবার কি হলো তোমার? নিশি বলল, কি হয়নি বলো? তুমি জানো, ওরা একটা ক্যাম্পিং এর উদ্যোগ নিয়েছিল এবং ওরা সেউলের কিছু কলেজ আর বাইরের কিছু কলেজ নিয়ে ক্যাম্পিং করতে চেয়েছিল। তো ওরা অনলাইনে পোস্ট করার পর আমাদের ক্লাব ইন্টারেস্ট দেখায়, আর অনেকে ইন্টারেস্ট দেখায়। এর মধ্যে ওরা কিছু কলেজ বেছে নিয়েছে ক্যাম্পিং এর জন্য। এই ট্যুরে ওরা কলেজের ডোনেশন দিবে, আর আমি ক্লাব লিডার। তো আমি ভেবেছিলাম নাম আসবে কিনা, কিন্তু দেখো, কপালটা খুব ভালো। ওদের কাছ থেকে দেখা হবে, ট্যুরও হবে, অনেক মজা হবে। আমার খুব ভালো লাগছে লুজিয়া। লুজিয়া বলল, বাহ, খুব ভালো। তবে কবে যাবে? নিশি বলল, কালকেই, লোকেশন দিয়ে আছে, এই দেখো। আমি আমার ক্লাবের কয়েকজনকে নিব, ওদের ফোন দিতে হবে। লুজিয়া বলল, তো কয়দিনের ট্যুর? নিশি বলল, ওরা ব্যস্ত মানুষ, কয়দিনের হবে, 2 থেকে 3 দিন। লুজিয়া বলল, ওকে, তুমি ঘুরে আসো, যাও। নিশি বলল, যাও মানে কি? তোমাকে সাথে নিব আমি। লুজিয়া বলল, আরে না না, আমি যে কি করব, আমি যাব না। নিশি বলল, এটা বললে তো হবে না। লুজিয়া বলল, আমি যাব না গো, তবে যদি পারো আমাকে একটা সাহায্য করে দিতে হবে। নিশি বলল, কি? লুজিয়া উঠে নিজের ব্যাগ থেকে সে বক্সটা বের করে আনে। নিশি অবাক দৃষ্টিতে বলল, এইটা কি? লুজিয়া বলল, এইটা থেওংয়ের হাত পর্যন্ত পৌঁছে দিতে হবে। নিশি বলল, ওহো, তুমি থেওংয়ের ফ্যান নাকি? লুজিয়া হাসে, কিছুই বলে না। এরপর লুজিয়া নিশিকে বলল, তুমি এটা থেওংকে দিলেই হবে। বলবে তোমার কাজিন ওর জন্য গিফট দিয়েছে। নিশি বলল, কি আছে এতে? লুজিয়া বলল, আছে কিছু একটা। পরদিন সকালে লুজিয়া আর নিশি গেল নিশির কলেজে। সেখানে গিয়ে নিশির দেখা হয় অ্যালেক্সের সাথে। নিশি বলল, হেই অ্যালেক্স। অ্যালেক্স বলল, হেই নিশি। নিশি ওর ফ্রেন্ডদের সাথে খুব ফ্রি, সবাইকে হাগ করে এবং হাত মেলায়। যে দেশে যে কালচার। অ্যালেক্স বলল, নিশি ওকে। নিশি বলল, ও, সেদিন তুই তো ওর চেহারা দেখিসনি। ও লুজিয়া, সেই বোরখা পরা মেয়েটা। অ্যালেক্স বলল, ও এম জি, সে তুমি? খুব প্রিটি তো তুমি। লুজিয়া বলল, থ্যাংক ইউ। অ্যালেক্স বলল, আমার খুব ভালো লাগছে যে তুমি আমাদের সাথে আসছো। লুজিয়া বলল, নিশি আমাকে অনেক জোর করেছে, এই জন্য আমার আসলে কোনো যাওয়ার ইচ্ছে ছিল না। নিশি বলল,
আমার বাসার মেহমান, সেও বিটিএস এর ফ্যান। কেন আমাকে না বলবে বলো তো? এই জন্য আমি ওকে ধরে নিয়ে এসেছি। অ্যালেক্স বলল, খুব ভালো করেছো। আমরা একসাথে অনেক মজা করব। বাসটা ছিল বিটিএস এর ক্যাম্পিং ট্যুরের জন্য। তাই বাসে অনেক কলেজের অনেক ছেলে মেয়ে ছিল। সবাই সবার সাথে পরিচিত হয়। নিশি বলল, হে লুজিয়া, তুমি বোরিং হচ্ছ না তো? লুজিয়া বলল, না না, আমি বোরিং হচ্ছি না। নিশি বলল, ওখানে গেলে যখন ওরা আসবে তখন দেখো, মজা লাগবে অনেক। লুজিয়া মুচকি এসে বাইরে তাকায় আর ভাবে, ভাগ্য আমাকে আবারও তোমার সামনে দাঁড় করাচ্ছে থেও।